আমি একটু লিটন ভাই আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই, কারণ গত কয়েকদিন বাংলাদেশের রাজনীতি, আমাদের টক শো ডিসকাশন যাবতীয় কিছু আবির্ভূত হচ্ছে যে শহরকে কেন্দ্র করে। সেই শহরটিতে আপনি থাকছেন এবং দীর্ঘদিন ধরে থাকেন। প্রথম প্রশ্নটি হচ্ছে যে প্রফেসর মোহাম্মদ ইউনূস আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক, সেই বৈঠক থেকে নির্বাচনের পথে দেশ আরেকটু এগিয়ে গেল তেমনটা আপনিও মনে করেন কিনা, নাকি সেই বৈঠকে খুব কনক্রিট কোনো সিদ্ধান্তে শেষ পর্যন্ত আসা যায়নি নির্বাচন ইস্যুতে? দুটোই সত্য। ধন্যবাদ যমুনা টিভিকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং সরওয়ার তুষার এবং মুশাররফ ভাই দুজনকেই ধন্যবাদ কো-আলোচক হিসেবে। আমার মনে হয় যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে লন্ডন শুধুমাত্র এই সময়ের জন্য নয়, লন্ডন গত 15 বছর ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল, এবং এমনই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল যে গত বছর মার্চ মাসে অর্থাৎ আগস্টের 5 মাস আগে ডক্টর ইউনূস স্যারের সঙ্গে আমাদের কয়েকজন সংগঠক যারা মানবাধিকার নিয়ে কাজ করেছে বিশ্বব্যাপী গত কয়েক বছর যাবৎ ফ্যাসিবাদের বিরুদ্ধে, আমরা একটা বৈঠক করার পরে তিনি ছবি তুলতে পর্যন্ত অপারগতা প্রকাশ করেছিলেন নিরাপত্তাজনিত কারণে। কারণ এই একটি ছবির জন্য হয়তো আরো কয়েকটি রাষ্ট্রদ্রোহিতা মামলা হতে পারত। যেহেতু রাজনৈতিক, সিভিল সোসাইটি, হিউম্যান রাইটস সবাই লন্ডন থেকেই বিভিন্ন কাজগুলো কোঅর্ডিনেট করতো, সুতরাং লন্ডন নানা কারণেই আলোচিত, এবং নির্বাচনকে কেন্দ্র করেই তো আলোচনাগুলো হবে। কারণ সংস্কার বলুন আর বিচার বলুন, এগুলো তো গণতান্ত্রিক প্রক্রিয়ার অবধারিত অংশ, এবং যে বিপ্লবে জুলাইয়ের যে পরিবর্তন, সেই পরিবর্তনের পরে এটা কিন্তু কোনো স্বাভাবিক প্রক্রিয়া নয় যে একটা তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাবে। এই কারণেই সংবিধান স্থগিত না হওয়া সত্ত্বেও 3 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠান, এই ব্যাপারে কিন্তু রাজনৈতিক দলগুলো কোনো ধরনের রাস্তায় আন্দোলনে আশ্রে পড়েনি। কারণ অনিয়মিত, যদিও সংবিধানের তত্ত্বাবধায়ক ছিল না, কিন্তু জুলাই অভ্যুত্থানের পরে যেহেতু শেখ হাসিনার যে চাপিয়ে দেওয়া যে বিধানগুলো এবং কেড়ে নেওয়া বিধানগুলো স্বাভাবিকভাবে আরোপিত হয়েছিল জনমনে, এবং জনতার সরকার হিসেবে, জনতা বিপ্লবের জুলাই অভ্যুত্থানের সরকার হিসেবে, জনতার সরকার হিসেবে ডক্টর ইউনূস সরকারের প্রধান কর্তব্য কিন্তু নির্বাচন। এই কথাটা রাজনীতিকরা যতখানি জোর দিয়ে বলছে, অন্যরা কিন্তু নির্বাচন শব্দটিকে একটা বিতর্কের মধ্যে নিয়ে গেছে। এটা অস্বাভাবিক, কারণ গণতান্ত্রিক প্রক্রিয়া যদি শেখ হাসিনা মেনটেন করতো তাহলে কিন্তু ফ্যাসিবাদের জন্ম হওয়ার কোনো প্রয়োজন হতো না। নির্বাচনকে ধ্বংস করেছে, এবং নির্বাচন একদলীয় একটা ব্যবস্থা পরিণত করার কারণেই কিন্তু ফ্যাসিবাদের কবলে আমরা পড়েছি, এবং যার বেস ছিল 111। সুতরাং লন্ডন থেকে নির্বাচনের যে ট্রেনটি চালু হয়েছে অথবা কি কারণে, এটি হচ্ছে কোনো রাজনৈতিক দলকে ছোট অথবা বড় করার কোনো কারণ নেই, কিন্তু সকল রাজনৈতিক দলেরই একাডেমিক্যালি সমান গুরুত্ব আছে, প্র্যাকটিক্যালি সেটা অন্য কথা। কিন্তু এই রাজনৈতিক দলগুলো আসলে কি করে, রাজনৈতিক দল কি করবে? রাজনৈতিক দলের প্রধান এবং প্রধানতম কর্তব্যই তো নির্বাচন। সুতরাং বিএনপির সঙ্গে যে বড় ধরনের সংঘাত, একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, সেটি নিরসনের ক্ষেত্রে এই বৈঠকটিকে সবাই বড় করে দেখছে। এটার মধ্যে আমি কোনো বিতর্ক আমি মনে করি না, বরং এখন যে কথাগুলো হচ্ছে যে নির্বাচনটি কিভাবে হবে এবং অন্যান্য রাজনৈতিক দল সেটাকে কিভাবে, এবং সময়সীমা অন্যান্য ব্যাপার নিয়ে কিন্তু আলোচনা হতে পারে। কারণ বেসিক্যালি লিটন ভাই একটু থামাই আপনাকে আরেকটা প্রশ্ন করি। ধরেন বৈঠকের পরে 1 ঘন্টা 20 মিনিটের একান্ত আলাপ প্রফেসর ইউনূসের সঙ্গে জনাব তারেক রহমানের, এবং ধরেন আমির খসরু মাহমুদ চৌধুরী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যাম্বাসেডর খলিলুর রহমান যে ব্রিফ করলেন, সেইখানকার কন্টেন্ট হচ্ছে আসলে 1.5-2 মিনিটের। ফলে এর বাইরে নিশ্চয় আরো অনেক আলাপ হয়েছে। ফলে সে আলাপ সম্পর্কে লন্ডন থেকে আপনারা আর কিছু জানতে পারলেন কিনা? বিশেষ করে সংস্কার এবং বিচার প্রক্রিয়া, এই দুটো, মানে এই সরকারের মৌলিক কাজ হচ্ছে 3টা, সরকার যেমনটা বলে নির্বাচন, সংস্কার এবং বিচার। ফলে সেগুলোর বিষয়ে 2 নেতা কতখানি আসলে একমত হতে পেরেছেন, অথবা তাদের ঐক্যমতের জায়গাটা কতখানি পৌঁছানো গেছে বলে আপনাদের পূর্বাভাস বা ধারণা? এখানে যে বিষয়গুলো আলোচনা হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি ব্রিফিং থেকে, তার চেয়ে আরো বেশি কিছু জানার চেষ্টা করেছি ব্রিফিং এর বাইরে। আসলে 120 মিনিট এবং বাইরে যে সাইডলাইন আলোচনা, এগুলোতে খুবই স্বাভাবিক অনেক বিষয় আলোচনা হয়েছে, এবং তার মধ্যে রাজনৈতিক যে পরিবেশ, এটি কোনো মানে যেহেতু এখনো আমাদের প্রতিবেশী দেশ আমাদের বিরুদ্ধে নানা প্রোপাগান্ডায় লিপ্ত, আমাদের ভেতরে যে স্টেক হোল্ডার্স যারা রয়েছে, বিশেষ করে সরকারি প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ প্রতিরক্ষা বাহিনী, তার যে অবস্থান, সরাসরি নীতিগত সিদ্ধান্ত ঘোষণার যে অবস্থান আমরা বিভিন্ন সময় দেখেছি, এগুলো রীতিমতো অনেক উদ্বেগ কিন্তু দেশে এবং দেশের বাইরে রয়েছে। এই উদ্বেগগুলো নিরসনের ক্ষেত্রে জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে কি সমাধান চেয়েছেন অথবা তিনি কি অবস্থান নিয়েছেন,
অন্য কোনো দেশ হলে প্রতিরক্ষা বাহিনীর সেক্ষেত্রে খোলনলচে পাল্টে যাওয়ার মতো পরিস্থিতি হতে পারত, কিন্তু সেগুলো হয়েছে কি হয় নাই, এগুলো আলোচনা হয়েছে কিনা বিস্তারিত হয়তো আমরা টু দা পয়েন্ট এখানে বলার ক্ষেত্রে প্রধান রাজনৈতিক দল কোনো কোনো ক্ষেত্রে খোলাখুলি হয়নি, কারণ দেশের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত সেন্সিটিভ। এবং এই জুলাই অভ্যুত্থানের পরে যেহেতু প্রতিবেশী দেশ আমাদের গণহত্যার প্রধান আসামি, দেশের গণহত্যার প্রধান আসামিকে সহ হাজার হাজার সহযোগীকে আশ্রয় দিয়েছে, এবং তারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রতিদিন অথবা প্রতি সপ্তাহে অফিসিয়াল ব্রিফিং এ নানা রকমের মতামত দিচ্ছে, যেটি গত 15 বছরে তাদের একদম অপোজিট মতামত ছিল। এরকম একটা উদ্বেগজনক পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস যে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করছে এবং হোল নেশনকে নিয়েই তিনি চ্যালেঞ্জ মোকাবেলা করছে, সুতরাং রাজনৈতিক দলগুলোর মতভেদ রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং সরকারের সঙ্গে, বিশেষ করে সরকারের তো কোনো অফিসিয়ালি দল নেই, যদিও বিরোধী দলের অনেকেই এই সরকারকে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন, কিন্তু আমি মনে করি যে আলোচনা হয়েছে, নিরাপত্তার বিষয়ে আলোচনা হয়েছে, অনেকে জানতে চেয়েছেন জনাব তারেক রহমানের দেশে ফেরত যাওয়া নিয়ে আলোচনা হয়েছে কিনা, কিন্তু নিরাপত্তা যেহেতু জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন এবং তার সরব উপস্থিতি নানা কিছু ইঙ্গিত করে, সুতরাং অফিসিয়ালি এটা ডিসক্লোজ না হলেও সবগুলো পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে। এবং নির্বাচনের পরিবেশ এই কারণে দরকার, শুধু রাজনৈতিক নয়, অর্থনীতি এবং প্রতিরক্ষা, বিশেষ করে যে সমস্ত বিষয় আন্তর্জাতিক পর্যায়ে এখন আমাদের জন্য ইম্পর্টেন্ট, অ্যাসেট রিকভারি, তারপর ফেরত নিয়ে আসা গণহত্যার আসামিদের ইত্যাদি বিষয়গুলো কিন্তু এই বৈঠকের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এবং এগুলোর ব্যাপারে মীমাংসা হয়েছে কিনা হয়নি, কিংবা এটা কোনো বিষয় নয়, কারণ এখানে কিন্তু দুই পক্ষ নয়, আমরা মনে হয় একটা জায়গায় ভুল করছি, সেটি হচ্ছে প্রধান উপদেষ্টাকে সরকার এবং বিরোধী এই ব্যাপার তো এখানে উপস্থিত নেই, এখানে তো অবশ্যই এটা নয় প্রযোজ্য, সেই কারণেই এই বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ ছিল।